তো আজকে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি তিনটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আর কি। তো এই তিনটা বিষয়ই আমি আলোচনা করবো। একটা হচ্ছে হাজারীবাগে যে দুর্বৃত্তের আঘাতে বা ছুরিকাঘাতে ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ে যে মার্ডার হলো গতকাল রাতে আনুমানিক 10টার দিকে, এইটা একটা ঘটনা। আর একটা ছিল যে গত পরশুদিন 24 তারিখের ঘটনা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নির্দেশনায় আমরা যে একজন ভিকটিমকে অক্ষত অবস্থা উদ্ধার করলাম সেটা নিয়ে। আর আরেকটা বিষয় ছিল এটা ধানমন্ডির, এটাই যে আমাদের ঢাকা শহরে যে ধানমন্ডি বা ওই যে হাজারীবাগ এলাকার অনেক প্রচুর অটোরিকশা থাকে, এই অটোরিকশাগুলো যে চুরি বা চোর চক্র যেটা এরা বিভিন্ন কায়দায় চুরি করে, ওইটা নিয়ে এই তিনটা নিয়ে আমি একের পর এক আলোচনা করব। তো প্রথমেই আমরা হাজারীবাগে যেটা গতকাল রাত্রে ঘটনা ঘটেছে, হাজারীবাগে এই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় আমরা ঘটনা ঘটেছিল ওইটা নিয়ে বলছি। শাহরিয়ার শারমিন বিনতি, বয়স 13 থেকে 14, এখানে রায়ের বাজার এলাকার রায়ের বাজার হাই স্কুলের যে নবম শ্রেণীতে পড়ে। তো গতকাল রাত্রে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যেটা দেখেছি যে রাত্রে আনুমানিক 9:30 থেকে 9:30টার দিকে ওখানে একজন যুবক যায়, তার সাথে হয়তো আগের থেকে যোগাযোগ ছিল, তাকে ফোনে ডেকে নেয়। রাস্তার উপরে চলে আসার পরে দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়াইটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সিসি ক্যামেরা ফুটেজটা আমরা প্রথমে দেখি। এই সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে স্থানীয় কিছু সূত্র এবং সবকিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে এই সিয়াম নামী যে ছেলেটার সাথে মেয়েটার হয়তো বা পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি যে তার ডিটেলস আমরা প্রথমে তো আমাদের কাছে কিছুই ছিল না, পরে আস্তে আস্তে আমরা ডিটেলসটা নেই এবং খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিয়ে সর্বশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। তো এই হচ্ছে সংক্ষেপে এই হাজারীবাগের যে বিষয়। আমরা ঘটনা ঘটার একেবারে অতি অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মূল যে আসামি যে ছুরিকাঘাত করলো তাকে আমরা ধরতে সক্ষম হই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটা তার সাথে যেটা কথা বলে জানা গেছে 4 বছরের মতো নাকি প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে এবং এই ছেলেটা একসময় মানে ওই রায়ের বাজার এলাকায় ছিল, একই স্কুলে পড়তো আর কি। প্রি প্ল্যান, পুরো পরিকল্পিত। না, প্ল্যানটা যেটা বলছি, ও যেটা বলছে যে প্ল্যান ছিল আসলে মানে তাকে কিছু করবে, মানে মেরে ফেলবে আর কি, এটাকে প্ল্যান ছিল। তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তা সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখন সে দেখছে যে আসলে তখন তাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা শেষ পর্যন্ত হয়তো তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না, তখন কিন্তু সে এই কাজটা করে ফেলে। মানে প্ল্যানটা ছিল, মাঝখানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল কি করবে। তো ফাইনালি যখন কথা বলার
পরে যখন সে মনে হয় সে মনে করছে যে আমাকে আর পাত্তা দিচ্ছে না বা আমার সাথে আর থাকবে না, তখনই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। ও পড়াশোনা করে, ওই এখন ড্রপ আউট আর কি। সিসিটিভি ফুটেজে আমরা দেখছি যে ও স্থির শরীরাঘাত করার পরে দাঁড়ায় চাকু মুখতেছে। এগুলো হচ্ছে আমার মনে হয় ও তো স্বীকার করে নাই, যদিও মনে হয় যে ওর হচ্ছে ওই যে কোনো মাদকের সাথে জড়িত থাকতে পারে, যদিও সে স্বীকার করে নাই আর কি। বাবা মাকে তো দাবি করেছে উত্তক্ত করেছে, আপনার কি প্রমাণ পেয়েছে যে প্রেমের সম্পর্ক ছিল? এখন উত্তক্ত করলে তাহলে তো ওই যে ডাকলে আসার কথা না, এটা আমরা সাধারণ সেন্সে বুঝি। এখন যার সাথে উত্তক্ত করার কারণে স্কুল এবং বাসাও চেঞ্জ করছে। হতে পারে যে সম্পর্ক হতে ছিল, বাবা মা অনেক সময় মেনে নেয় না, বা ওইভাবে তো কেউই তো পছন্দ করার কথা না যে আমার ছেলে আমার মেয়ে প্রেম করবে বা এরকম কোনো বিষয়। হয়তো সম্পর্ক ভালো ছিল, হয়তো প্রেমের সম্পর্ক ছিল কিনা এ বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এমন হতে পারে যে ভালো সম্পর্ক বা ভালো লাগার সম্পর্ক ছিল। তো এই ভালো লাগার সম্পর্ক না থাকলে তো একজন ডাকলে তো বের হয়ে আসার কথা না, এবং তারা সুন্দর করে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। তো এটা আমরা অনুমান করতেছি যে এটা যেহেতু মেয়েটা বেঁচে নেই, আমরা তো ক্রস চেক করতে পারতেছি না, ওই হিসেবে ধরে নিচ্ছে যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। না, আমার মোবাইলের ছবি আছে কিনা এরকম কোনো কিছু পাননি, তাদের মধ্যে দুজনের মধ্যে যে যোগাযোগ হতো এরকম কোনো কিছু পাননি? না, যোগাযোগ বলতে কালকে যোগাযোগ হয়েছে, কিন্তু এর আগে মানে অনিয়মিত ছিল, এটার জন্য তো সন্দেহটা বেশি হয়েছে। মেয়ের আসলে নিজের সেলফোন নাই, সে তার মায়ের মোবাইল দিয়ে হচ্ছে যোগাযোগ করে। মাসুদ ভাই, এর আগেও কি কোনো হুমকি প্রদান করেছিল কিনা, বা এরকম প্রেমে যদি রাজি না হয় সেক্ষেত্রে মেয়েকে কোনো ভয়ভীতি দেখিয়েছিল? এটা এখনো পর্যন্ত আমরা পাই নাই, বা ওই রকম কোনো কিছু আমরা কালকে আসলে এটা তো ঘটনা গতকালকেই, এবং যখন মারা যায় তখন তো ফ্যামিলির অবস্থা আসলে খুবই খারাপ থাকে, এবং তাদের সাথে ডিটেলস কথাগুলো বলাও মুশকিল হয়ে যায়। তারপর আমরা এই যে আসামিকে ধরার পরে তার কাছ থেকে যে তথ্য এবং তার মা ওই মাদের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের উপরে মূলত বলা মূল কথা। আমরা একটা ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি, এই যে আসামি ছিল তাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাকে আমরা ধরেছি। তো একেবারে ওই যে অস্ত্রটা ছিল চাকু এবং তার যে রক্তমাখা শার্ট বা গেঞ্জি, এটা সহ আমরা উদ্ধার করেছি। তো এইটাই হচ্ছে বিষয়, এর বাইরে আরো ডিপি হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারে, আমি জানি না। হ্যাঁ, জিজ্ঞাসা তো করছি, ওটাই তো বললাম। সে বললো যে আমার সাথে প্রেমের সম্পর্ক ছিল, এটা তো বললামই। মামলা হয়েছে ভাই, এই ছেলেটা কি নেশাগ্রস্ত ছিল নাকি? মানে কোনো ছবি টবি দেখাইতে পারছে যে এর আগে তারা ঘুরতে ঘুরতে গেছে? না, ওই রকম আমরা ওটা আমরা পাই না। একটা বিষয়, যেহেতু ছেলেটা এখন আত্মপ্রকাশ সমস্ত জন্য বলবেই আমার প্রেমের সম্পর্ক ছিল, আপনি ধরে নেই, আপনারা কি কনভিন্স যে এটা প্রেমের সম্পর্ক ছিল নাকি রাজি করানোর প্রেশার দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে? মানে কোনটা আপনারা কনভিন্স? না, এটা আমরা যখন ওর সাথে তো কথা বলেছি, ফ্যামিলির সাথেও কথা বলেছি, এবং সিসি ক্যামেরাটা দেখলে মোটামুটি বোঝা যায়। আমরা তো সিসি ক্যামেরাটাও দেখেছি যে একসাথে কিন্তু সুন্দর করে হাঁটতেছে, তার মানে তারা হচ্ছে একসাথে যেহেতু সহপাঠী ছিল এবং ভালো সম্পর্ক ছিল। হয়তো প্রেমের সম্পর্ক কোন পর্যন্ত ছিল আমি জানি না, তবে এটা হচ্ছে মানে এর বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে যে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, না হলে এখানে এইভাবে হাঁটার কথা না, গল্প করার কথা না, এইটুকু। তো এই হচ্ছে বিষয়। আর আমরা এর পরের ঘটনায় যাই। এরপরে এই বাদী কে হয়েছে? বাবা হয়েছে, মেয়ের বাবা হয়েছে, আসামি একজন। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরেরটাই যাই। পরেরটাই এটাও মোটামুটি আপনারা সবাই জানেন, সবকিছু জানেন। যে পরের অংশটা মানে এটা যে গত 24 তারিখে আপনারা জানেন যে সচিবালয়ের একজন কর্মকর্তা তথ্য অধিদপ্তরে চাকরি করেন, শামীম খন্দকার। উনি 3:30 দিকে তার বাসা থেকে এবং পরবর্তীতে তার ছেলের নাম্বার থেকে ফোন আসে যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে, এবং তার কাছে মুক্তিপণ চাচ্ছিল 50,000 টাকা। তো এইটা সে শোনা পরে, যেহেতু একটাই মাত্র ছেলের নাম হচ্ছে আফফান সাইদ, তো সে খুব ভেঙে পড়ে এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল যে আসলে এটা তো তার জন্য বিরাট একটা দুঃসংবাদ। যে সে ওই সময়ে যেহেতু সচিবালয়ে চাকরি করে, নামার সময় দেখে যে মাননীয় প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে তারা সে কান্নাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শোনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কি হয়েছে আমার একটু বলেন। তারপর তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোট বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তো
তো তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়, সে তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছিল, ওই নাম্বারটা আমরা নিয়ে আমরা ওই নাম্বারটা ট্র্যাকিংয়ের লাগাই দিয়ে আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই, পাওয়ার পরে আমরা একসাথে যাই। এর মধ্যে কথাও হচ্ছিল, বারে বারে ফোন দিচ্ছিল। এরপরে 30,000 টাকা, শেষ পর্যন্ত 10,000 টাকায় নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কিভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না, বলছে দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো তারা ছিল মূলত চামেলিবাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ের ডোমিনো আর কি বিল্ডিং, তো এই বিল্ডিংয়ের মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি। তো এইখানে হয়তো ওরা কোনোভাবে বুঝতে পেরেছে যারা অপহরণকারী, তখন তারা কিন্তু ওই বিল্ডিংয়ের নিচে রেখে ওরা পালায়া যায়। তখন এই তার কাছে যেহেতু বাচ্চার কাছে মোবাইলটা ছিল, তখন সে সাথে সাথে ফোন দেয় যে আমাকে এখানে রেখে গেছে। পরে সাথে সাথে আমরা তো গেলাম, গিয়ে আমরা ওখান থেকে উদ্ধার করে বাচ্চাকে আমরা, যেহেতু সে ওই খুব কাঁপতেছিল এবং আনস্টেবল ছিল, তো পাশেই পপুলার ছিল, পপুলারে নিয়ে গিয়ে আমরা ওই মেডিকেল একজন ডক্টরকে আমরা দেখানোর পরে মোটামুটি সে ট্রিটমেন্ট দেওয়ার পরে একটু স্টেবল হলে আমরা বাসায় পৌঁছে দিই। তো এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু আমরা বাচ্চাটাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি, তো এটা নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনেক বড় একটা ছিল, কন্ট্রিবিউশন ছিল যে আমাদেরকেও এখানে সম্পৃক্ত করেছেন। তো আমরাও দ্রুত এটা রেসপন্স করতে পেরেছি এবং দ্রুত বাচ্চাটাকে একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। এরপরের যেটা হয়েছে, আমরা যেহেতু আসামির সম্পর্কে কিছুই জানি না, কারা কিভাবে কেন নিয়ে গেল বা ওদের কোনো ডিটেলসই না, কিচ্ছুই না, শুধু ওই ছেলেটার কাছ থেকে আমরা কিছু বর্ণনা শুনেছি। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল ওই বিল্ডিংয়ের আশেপাশে, এই সিসি ক্যামেরাগুলো দেখে আমরা কিছু শনাক্ত করেছি আর কি। তো শনাক্ত করে এবং কিছু আমরা ওই যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। এই 4 জনের মধ্যে একজন যে তানভীর আহমেদ ওরফে ফাহিম, ইফাত ইয়ামিন লিখন 23 বছর, হাসান আল বান্না ওরফে হাসান, ওর বয়স 20, আর মুস্তাকির রহমান ওরফে কুঞ্জ, ওর বয়স 21, মানে 20 থেকে 22-23-এর মধ্যেই এদের বয়স। এবং এদের সাথে ওইখানে আরেকজন প্রেজেন্ট ছিল, তাকে আমরা খুঁজতেছি, ওটা পরে আমরা জানাবো, এখনো পাই নাই। সে টিমের অন্যতম লিডার। আর যারা পাইছি এরাও মোটামুটি এদের সাথে মোটামুটি আমরা দেখেছি যে 10 থেকে 12 জনের একটা টিম আছে এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। এদের যতগুলো যে ভিডিওগুলো আমরা পেয়েছি তাদের মোবাইলে, মানে ধরার পরে, তো এগুলো দেখলে আসলে আমরা সবাই আটকে ওঠার মতো আর কি। আমাদের যে ছোট বাচ্চা থাকে 10 বছর, 12 বছর, 14 বছর বা 15 বছর, অনেকে দেখলাম যে 20 বছরের বাচ্চা ছেলেগুলো তারা নিয়ে যায় কিভাবে, টোপ দিয়ে। এটা ওই যে তাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপে তারা নক করে বিভিন্ন জনকে, হয়তো টার্গেট করে নক করে, এই টেলিগ্রামে করে। এই গ্রুপে ওরা কিন্তু মূলত নক করে মাদকের কথা বলে, যে তারা এখানে আসলে মাদক পাবে, তো মাদকের কথা বলে নিয়ে আসে। আর কিছু আছে যে বিভিন্ন বাহানা দেয় যে এখানে আসলে মেয়েদের সাথে গল্প করা যাবে, ভালো মেয়ে পাওয়া যায়, এরকম বিষয় এগুলো নিয়ে আসে। তো এই ছেলেটা সাথে কিন্তু ওই যে নক একটা করছে, করার পরে ছেলেটা বলছে যে আমার টেলিগ্রামে মনে নক করছে। তো নক করার পরে ছোট ছেলে 13-14 বছর বয়স, তখন ও বলছে যে ভাই মানে কি কাহিনী, ওই আমরা তো আমার একই বয়সেরই, তো ওইখানে আসো আমরা একসাথে একটু কথা বলবো। তো কিছু ও তো স্বীকার করতেছে না, কিন্তু আমার মনে হয় কোনো একটা লোভ বা প্রলোভন দেখাইছে যে মেয়েটি আসবে এখানে আমাদের আছে, তো এসে গল্প টল্প করতে পারো। এই তখনই কিন্তু সে এটা গেছে মানে ট্র্যাপে পা দিছে। এই ট্র্যাপে পা দেওয়ার পরে যেটা হয় আর কি, ওখানে ওরা প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি একই রকম টাকা পয়সা নেওয়া, যে এখানে 20-30 মানে 50 থেকে শুরু করে 30,000, মানে যে যখন যেখানে পায় 20,000, 15,000, মানে এরা খুব বড় পার্টি না, টাকা কম, কিন্তু ওইখানে প্রচুর পরিমাণে নির্যাতন করে। এই ছবিগুলো আমরা 2-1টা ভিডিও হয়তো আমি পরে আপনাদের দিয়ে দেবো, আপনার এই গ্রুপে দিয়ে দেবো। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ নির্যাতন করে, আমরা ওদের মোবাইলে যেটা পাইছি। তো যাই হোক, এদের এই 4 জনকে আমরা ধরেছি। আমরা আশা করছি যে এদের সাথে যারা আছে এই গ্রুপে 10 থেকে 12 জন,
প্রত্যেককেই আইনের আওতায় আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা এটা মামলা হয়েছে রমনা থানায়, এটা নিয়মিত মামলা আমরা করেছি আজকেই সকালে। তো এটাই হচ্ছে আমাদের আপডেট এই ঘটনা নিয়ে। অবশ্যই এটা নিঃসন্দেহে বলে অ্যাচিভমেন্ট আপনাদের যথাযথ কাজটা করছেন এবং বোঝা গেল যে এখানে যারা ভিকটিম ফেসেছে সেই ফাঁদে এই ফাঁদে হ্যাঁ, মানে এরা প্রথমে মানে না জেনে আর কি। এটা যেহেতু খুবই ভাইরাল হয়েছে কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী আপনাকে ফোন দিয়েছেন, এটা আমরা শুনেছি। আসলে কি তাই তিনি ফোনে দিতে কি বলেছে আপনাকে এই জিনিসটা জানতে চাই। না, উদ্দেশ্য ছিল আসলে ফোন বলতে এটা হয়তো বা আরো উপরের লেভেলেও দিতে পারতো, ওখান থেকে আস্তে আস্তে আসতে পারতো। সে মানে ওইখানে হয়তো তাৎক্ষণিকভাবে বাবার যে অবস্থাটা ছিল ওইটা বিবেচনায় হয়তো মনে হয়েছিল যে আমার দরকার বাচ্চাটাকে আগে অক্ষত অবস্থা উদ্ধার করা। এই ইয়ে থেকে যে কাজটা করবে কে, হয়তো ফিল্ড লেভেলে কাজটা কে করবে কে, হয়তো তখনই মনে হয়েছিল যে যেহেতু আমি রমনা এলাকায় আছি তখন আমাকে কিন্তু ফোন দিয়েছে। তো এটা আমরা নির্দেশনা পাওয়ার পরে কিন্তু আমরা দ্রুত আমরা রেসপন্স করেছি এবং আল্লাহর রহমতে এটা তাকে এই বাচ্চাটাকে একেবারে সেফলি আমরা রিকভারি করতে পারছি। আপনার সাথে কি কথা হচ্ছে নির্দেশনাটা কিছু কি হচ্ছে? না, কথা তো একটাই যে বাচ্চা এরকম একটা ঘটনা ঘটেছে, বাচ্চা অপহৃত হয়েছে, তাকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে, এটাই। এরপরে আমরা উদ্ধার করার পরে আবার ভাই নেক্সটে যান পরেরটা। হ্যাঁ পরেরটা। স্কুল থেকে ফিরতেছিল ভাই এটা নিয়ে না, এটা বাসা থেকে বের হয়, স্কুল তো বন্ধ, স্কুল বন্ধ, বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছে। ভাইয়ের পরেরটা যান। আচ্ছা, এখন আমি 3 নাম্বারটা, যেটা আমাদের এই যে 2-3 দিনের অভিযান ছিল, যেটা ধানমন্ডি থানার এই অটোরিকশাগুলো, যেগুলো অটোরিকশা আপনারা দেখছেন যে বিভিন্নভাবে প্রায় অটোরিকশা কিন্তু ওগুলো চুরি হয়ে যায়। চুরি বলতে ঠিক চুরি না, ছিনতাই বলা যায়। এটা অটোরিকশায় যাত্রী ওঠার পরে সেই যাত্রীগুলো কিন্তু দেখা গেলো যে তাকে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে বলে যে একটু দাঁড়ান এখানে, বা একটু ওদেরকে টাকা দিয়ে দেয় যে একটু দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসেন, একটু টাকাটা দিচ্ছে 200 টাকা বা 500 টাকা দিয়ে দেয়। তো অনেকে হয়তো মনে করে যে ভদ্র মানুষ দোকানে যখন যায় তখন নিয়ে যায়, তখন নিয়ে এসে দেখা গেলো এদিকে চম্পট। আবার আরও ঘটনা, এরকম কয়েকটা ঘটনা আছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা কিন্তু ওই যে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে ওই জুস খাওয়ায়, যে জুসের ভিতরে হয়তো বা চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকে। তো এরকম করে যখন সে অচেতন হয়ে যায় তখন ওই অটোরিকশাটা নিয়ে যায়। এরকম বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে অটোরিকশাগুলো চুরি করে। এরকম একটা ঘটনা ছিল যেটা যে 18 তারিখের একটা ঘটনা ছিল। 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টার দিকে মোহাম্মদপুর থেকে একটা যাত্রী নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশা চালক রাজু। এই ধানমন্ডিতে পৌঁছানোর পরে যাত্রী চালককে লাবাং, যেটা যে লাবাং যে জুস টাইপের লাবাং খাওয়ানোর জন্য অনুরোধ করলে সে সরল বিশ্বাসে কিছুক্ষণ খেয়ে ফেলে। খাওয়ার পরে যেটা সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটা নিয়ে পালায়া যায়। তো এই ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়, যেটা আমি বলছিলাম আর কি। এটা নিয়মিত ওই মামলা থেকে আমরা কিন্তু পরে আস্তে আস্তে যখন এটার ভিতরে ঢুকি এবং এই ঘটনার সাথে যে সরাসরি জড়িত ছিল নূর হোসেন, তাকে আমরা ধরার পরে এই নূর হোসেন সহ আমরা আরও বেশ চক্র পাই, আমরা যদিও সবাইকে ধরতে পারি না এখনো পর্যন্ত। তো ওইটা তার দেওয়া তথ্য মতে আমরা কিন্তু গ্যারেজে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম নিয়ে এসে গ্যারেজে রাখে এই অটোরিকশাগুলো। এই গ্যারেজের মালিকও এর সাথে জড়িত, নাম হচ্ছে নিজাম। তো নিজামকে আমরা ধরে আমরা সব মিলে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা মোটামুটি 6টা অটোরিকশা উদ্ধার করি। তো 6টা অটোরিকশা, এই অটোরিকশাগুলোর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদের যে এই ব্যাটারি থাকে, ব্যাটারি দাম কিন্তু নগদে 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। তো এদের উদ্দেশ্য থাকে ওটাই, কিন্তু এই যে 60-70 অন্যগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা না হতে ফেলে দিল, কিন্তু এই যে ব্যাটারিটা যে তারা পায়, নগদে টাকা পায়, এটার জন্য এটা করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা বড় আকারে কাজ করবো। এদের অনেক বড় গ্রুপ আছে যেটা এই ধরনের, এটা তো যারা অটোরিকশা চালায় তারা একেবারে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলা যায়, একেবারে গরিব মানুষ। এদের কাছ থেকে যখন এরকম একটা রিক্সা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, এটা অনেক বড় তাদের জন্য, এটা ফ্যামিলির জন্য বিরাট এটা বড় ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি এবং এটা যেহেতু ক্রাইম এগেইনস্ট প্রপার্টির মধ্যে একেবারে খুবই মানে কি বলা যায় যে বড় ঘটনা বা এই বিষয়গুলোর এটা একেবারে সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা 2 জনকে আপাতত ধরেছি, 6টা রিক্সা উদ্ধার আছে, অটোরিকশা। আমরা চেষ্টা করব যে এটা কন্টিনিউ করতে। তো ধন্যবাদ, এটা এই পর্যন্ত। ধন্যবাদ। ইফতার সামনে এর আগে
এই ওদের কি পিসি প্যাটা কি ছিল? যে স্যার মালিক যে তার কোনো ইয়ে আছে না, ওই যে চোর চোরের স্যার আচ্ছা, এরা হয়তো এরা ওই যে যারা চোর যে দুজনকে ধরেছি এর ইতিপূর্বে ধরা খায় নাই আর কি। মানে ওইরকম রেকর্ড আমরা পাই নাই, সিটিপিসে আমরা পাই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম।